হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, নিফটি আজকে প্রায় 169 পয়েন্ট নিচে, অর্থাৎ 23,350-এ গিয়ে ক্লোজিং দিয়েছে। অন্যদিকে ব্যাংক নিফটি 50,373, অর্থাৎ 254 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। ডিআইআই আজকে 4,200 কোটি টাকার শেয়ার আলটিমেটলি কিনেছে। অন্যদিকে এফআইআই আজকে কিন্তু প্রায় 5,321 কোটি টাকার শেয়ার তারা বিক্রি করেছে, অর্থাৎ তাদের বিক্রি এখনো শেষ হয়নি। ফ্রেন্ডস, ফলের কারণ বলার আগে দুটো জিনিস আজকে আপনাদের অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেটা আপনাদেরকে প্রথমে বলবো। সেটা কি? প্রথম সেটা হচ্ছে ব্যাংক নিফটি। আজকে যদি আপনারা ব্যাংক নিফটি দেখেন, ব্যাংক নিফটি কিন্তু আজকে দেখুন, ব্যাংক নিফটি আজকে ওপেন হয়েছিল 50,652-তে এবং সেখান থেকে প্রায় 780 মানে 49,780 পর্যন্ত 87 পর্যন্ত চলে গেছিল। মিনস প্রায় 800 পয়েন্টের কাছাকাছি কিন্তু ফলটা কথা বলছি না, কিন্তু যেটা বলতে চাইছি যে নিচ থেকে তার যে রিকভারি প্রায় 1%-এর বেশি, মানে প্রায় 600 পয়েন্ট মতো কিন্তু আজকে ব্যাংক নিফটি রিকভার করেছে, যেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্যাংক নিফটির 600 পয়েন্ট ওঠা, অর্থাৎ 1% ওঠা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন? পরে বলছি। দ্বিতীয়ত, কেন এই কথাটা বললাম? কারণ কালকের মার্কেটের সম্ভাব্য যে সিনারিওটা, সেটার কথা আমি বলার জন্য এই কথাটা বলছি। কালকের মার্কেটে কিন্তু যদি মার্কেট কোনো কারণে এই লেভেলেই খোলে বা নিচে যায়, কিন্তু চান্স আছে কালকে কিন্তু মার্কেটে একটা বড় আপমুভ দেওয়ার। তার পেছনে মূল কারণ হচ্ছে শনিবার দিন কিন্তু ভোটের ফলাফলের রেজাল্ট। শনিবার দিন যদি মহারাষ্ট্র কিংবা ঝাড়খণ্ডে অ্যাজ পার এক্সিট পোল রেজাল্ট আসে, অর্থাৎ বিজেপি লেড এনডিএ যদি মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে সরকার গঠন করে, তাহলে কিন্তু গ্যাপ আপ ওপেনিং হতে পারে। মার্কেটে অপারেটরদের বিভিন্ন রকমের পজিশন থাকে। মিনস মার্কেট যখন নিচে আসছে, অনেকে শর্ট পজিশনে বসে থাকে। মিনস কেউ শর্ট করে লাভ করে, কেউ বাই করে উপরে নিয়ে গিয়ে তারা লাভ করে। কিন্তু বর্তমান সিনারিওতে যারা শর্ট পজিশনে আছে, মার্কেট উপর থেকে নিচে এসছে অনেক, তারা যথেষ্ট প্রফিটে আছে। কালকের মার্কেটে একটা বড় শর্ট কভারিং হলেও হতে পারে। সুতরাং আমরা রিটেল ইনভেস্টার, ডিপ পেলে কেনা উচিত। আমি কিনছি এবং আপনাদেরকে যেভাবে বলেছি মার্কেট কিন্তু সেই ধরনের অলমোস্ট বিহেভ করছে। আশা করি আপনারাও অল্প অল্প কেনাকাটার চেষ্টা করছেন। আজকে মার্কেট ফলের পেছনে মূল যে কারণ, সেটা হচ্ছে কে? গৌতম আদানি, অর্থাৎ আদানি গ্রুপ। আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিপক্ষে ইউএস এর কোনো এক কোর্ট অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে। ওকে, কেস কি না, $265 মিলিয়ন সে নাকি কোনো একটা কন্ট্রাক্ট পাওয়ার জন্য কাউকে ঘুষ দিয়েছে। সেই ঘুষ দেওয়ার যে ঘটনাটা ঘটেছে সেটাতে কিন্তু ইন্ডিয়াতে, বাট যেহেতু আদানি গ্রুপ ইউএসএ থেকে টাকা তোলে, তাই ইউএস এর কোর্টের মানে ইউএস এর রুলস কিন্তু তার এগেনস্টে ইউএস কোর্টে কিন্তু সেটার হিসাবে কিন্তু বিচার করতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে আজকে আদানি গ্রুপের প্রায় 50% শেয়ার 20% নিচে চলে গেছেও পর্যন্ত। প্লাস
যে সমস্ত কোম্পানি বা যে সমস্ত ব্যাংক, আদানি গ্রুপ কিন্তু অত্যন্ত লোন নিয়ে ব্যবসা করছে, তাদের মূল ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তাদের এগেনস্টে কিন্তু প্রচুর লোন আছে। উদাহরণস্বরূপ যদি আমি বলি, যেমন ধরুন আমি আদানি এন্টারপ্রাইজ, আমি দু একটা কোম্পানির উদাহরণ দেব জাস্ট তাদের লোনটা দেখানোর জন্য। আদানি এন্টারপ্রাইজ দেখুন, ৮০,০০০ কোটি টাকা তাদের লোন। ক্লিয়ার? ধরুন আদানি আদানি পোর্ট, ৫০,০০০ কোটি টাকা তাদের লোন। আর একটা দেখিয়ে শেষ করব, আদানি ধরুন গ্রিন এনার্জি, ৬৭,০০০ কোটি টাকার লোন। প্রফিট মানে করে তারা আসল সহ সুদ দিচ্ছে, বাট লোন কিন্তু অত্যন্ত বেশি। এবারে এই লোন তারা কাদের কাছ থেকে পেয়েছে? এই লোনের অধিকাংশটাই কিন্তু পেয়েছে আমাদের পিএসইউ ব্যাংকগুলো থেকে, মিনস স্টেট ব্যাংক, পাঞ্জাব ব্যাংক। সুতরাং সেন্টিমেন্টালি আজকে যদি আপনি দেখেন পিএসইউ ব্যাংকের শেয়ারগুলো, দেখবেন সব শেয়ার আজকে সবচেয়ে বেশি পড়েছে। যেমন ধরুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয়তো অনেক দূরে গেছিল, কিন্তু ৩%-এর কাছাকাছি ফল। যেমন ধরুন পিএনবি। এই সমস্ত খবর ১-১ দিন এফেক্টে থাকবে, তারপরে কিন্তু কোথায় চলে যাবে। পিএনবি একটা টাইমে ৭-৮% পর্যন্ত নিচে চলে গেছিল, বাট ফাইনালি ৪.৪৫% পর্যন্ত লোনে আছে। ক্লিয়ার? তাহলে আজকের মেন ফলের পেছনে যে ভিলেন, সেটা হচ্ছে আদানি গ্রুপ, এবং আদানি গ্রুপকে কেন্দ্র করে বিভিন্ন পিএসইউ ব্যাংক, প্রাইভেট ব্যাংক আজকে সেভাবে পড়ে। অন্যদিকে এই কেসের এগেনস্টে আদানি গ্রুপ বলেছে যে এই যে মানে কেস, তারা ডিনাই করেছে, ডিনাইড দ্য অ্যালিগেশন অ্যান্ড কল্ড দেম বেসলেস, বাট অলসো সেড দ্যাট ইট উইল সিক অল পসিবল লিগ্যাল রিসোর্স, অর্থাৎ তারা কোর্টে ব্যাটেল করবে। ফ্রেন্ডস, এগুলো হচ্ছে বড় বড় লোকেদের খেলা, ঠিক আছে? আমরা বুঝতে পারবো না, অতএব কিন্তু মূল লজিক গুলো বুঝতে হবে যে এখানে বহু বড় বড় লোকেরও খেলা থাকে। রাশিয়া ইউক্রেন ওয়ারে যা বর্তমান একটা ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এক, বাইডেন বলার পরে ইউক্রেন তারা কিন্তু রাশিয়ার দেওয়া যত সমস্ত মিসাইল ছিল তারা কিন্তু রাশিয়ার দিকে ছুটতে শুরু করেছে, প্রায় ৫-৬টা। তাতে রাশিয়া একটা ক্লেম করছে, আবার ইউক্রেন একটা ক্লেম করছে। রাশিয়া বলছে যে আমরা অধিকাংশগুলোকে আমরা ইয়ে করে দিয়েছি, কি বলে, নষ্ট করে দিয়েছি। আবার ইউক্রেন বলছে কিছু ক্ষতি হয়েছে। কিন্তু এই প্রথম ইউক্রেন যেটা ইয়ে করছে, যে রাশিয়া ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তাদের উপর ছুঁড়েছে। তার মানে এই প্রথম এই যুদ্ধে প্রায় যেটা ৩ বছর, মানে ১,০০০ দিন হয়ে গেছে, তাতে কিন্তু এই প্রথম কি করা হলো না, ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ছোড়া হলো। ক্লিয়ার? রাশিয়া হ্যাজ রিফিউজ টু কমেন্ট, এই ব্যাপারে রাশিয়া কিছু বলেনি ইউক্রেনের দাবিতে। Instead, it claims, without further information, to have shot down 2 UK supplied Storm Shadow missile. ক্লিয়ার? এগুলো কিন্তু গ্লোবাল নিউজ। অন্যদিকে এমএমআই মার্কেট মুড ইন্ডেক্স আজকে কিন্তু এক্সট্রিম ফিয়ার জোনে আবার ঢুকে গেছে। ক্লিয়ার? এমএমআই কিন্তু ফিয়ার জোনে চলে এসছে। মার্কেটের ফ্রেন্ডস, আজকে আমাদের টপিক হচ্ছে কি, আমরা আজকে যে টপিকটা নিয়ে চর্চা করব, শেয়ার গুলোর যে অ্যাকুমুলেশনের ক্ষেত্রে মার্কেটের টপিং আউট এবং বটমিং আউট প্রসেসটা একটু আপনাদের জানতে হবে। ফ্রেন্ডস, মার্কেটের বহু শেয়ার আছে, মার্কেটের বহু ইন্ডেক্স আছে, সবাই একসঙ্গে হাই করে না। ধরুন কিছু শেয়ার নভেম্বর মাসে, কি ধরুন সেপ্টেম্বরে হাই করে ফেলেছে, কিছু শেয়ার অক্টোবরে হাই করেছে,
যে সেপ্টেম্বরে হাই করেছে সে অনেক আগে নিচে নামতে শুরু করেছে। যেমন ধরুন রেলওয়ে স্টক কবে হাই করেছিল, তার তুলনায় দেখবেন শেয়ার যবে হাই করেছে নিফটি তারপরে গিয়ে হাই করেছে। অর্থাৎ যদি রেলওয়ে স্টক জুলাই জুন জুলাইতে টপ করেছে, সেক্ষেত্রে ইন্ডেক্স অগাস্ট টপ করেছে। অর্থাৎ কিছু শেয়ার আগে হাই করবে, তারপরে তারা নিচে নামতে শুরু করবে। কিছু ইন্ডেক্স তারপরে টপ করবে, নিচে নামতে শুরু করবে। তেমনি শেয়ার যখন বটমিং আউট হবে সেখানেও কিন্তু একই প্রসেস হবে। কিছু শেয়ার হয়তো বটম আউট হয়ে গেছে, তারা আর নিচে যাবে না। যেমন ধরুন উদাহরণস্বরূপ বলি, ধরুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক উদাহরণ হিসাবে বলছি, যেহেতু আজকের আলোচনার মধ্যেই আমাদের ছিল। ধরুন পিএনবি, আমি দেখাচ্ছি পিএনবি তে যেটা বলতে চাইছি। দেখুন আজকে ধরুন একটা ব্যাড নিউজ ছিল, কিন্তু যদি আপনি দেখেন পিএনবি তে এটা ডেলি ক্যান্ডেলের চার্ট, ডেলিতে দেখুন পিএনবি যে লো করেছিল কবে, 23শে অক্টোবর। 23শে অক্টোবরের লো কত, 92 টাকা 40 পয়সা। আজকে পিএনবি লো কত, 94 টাকা 81 পয়সা। এবং যদি দেখেন এই যে কি বলে অক্টোবর 23-এর যে লো যেদিন ছিল 92 টাকা 40, যেদিন লো করেছে সেদিন কিন্তু সে লো করলেও ক্লোজিং পজিটিভে দিয়েছে, অর্থাৎ 96 টাকা 68 টাকাতে সে ক্লোজিং দিয়েছে। আজকে যদি দেখেন লো করার পরেও সে 96 টাকা 37 পয়সার কাছাকাছি ক্লোজিং দিয়েছে। মূল লজিক হচ্ছে, যদি আমি বলি যে ধরুন পিএনবি এর পরে আর এই যে তার গত এই যে লো, এই লো নাও ভাঙতে পারে। অর্থাৎ নিফটি নিচে যাচ্ছে, পিএনবি এখান থেকে ডব্লিউ প্যাটার্ন করে হয়তো আপ মুভ শুরু করতে পারে। অর্থাৎ আমি যেটা বলতে চাইলাম যে এই শেয়ার অনেক আগে, 1 মাস আগে হয়তো বটম আউট হয়ে গেছে। আজকে আমরা একটা সেক্টর নিয়ে চর্চা করব, যেটার সঙ্গে আপনাদের টপিং আউট বটমিং আউট প্রসেসটাও দেখাবো, প্লাস সেই সেক্টরটা আগামী 2 মাস পরে বড় একটা অ্যাক্টিভিটির জন্য তৈরি হচ্ছে। ফ্রেন্ডস, আমরা নভেম্বরের শেষে পৌঁছে গেছি, অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারি, 1 ফেব্রুয়ারি বাজেট। বিফোর বাজেট রেলওয়ে স্টক এবং ডিফেন্স স্টক এরা কিন্তু একটা স্পেকুলেটিভ মুভমেন্ট দেয়। আমি যদি বলি যে নিফটি নিচে গেলেও রেলওয়ে স্টক গুলো প্রায় বটম আউট হয়ে গেছে। যেমন ধরুন আইআরএফসি, আমি আইআরএফসির উদাহরণটা দিচ্ছি। আইআরএফসি তে যদি দেখেন, আইআরএফসি এই শেয়ার আমি কিন্তু অল্প অল্প করে অ্যাকুমুলেশন করছি। সেটা কিন্তু জাস্ট ফর আমার তরফ থেকে এটা কিন্তু এক্সপেরিমেন্ট পারপাস, আপনাদের কাছে এটা কিন্তু কোনো বাইং বা সেলিং রিকমেন্ডেশন নয়। দেখুন ফ্রেন্ডস, যদি দেখি যে 21শে অক্টোবর লো ছিল 132 টাকা 8, বা 28শে অক্টোবরের যে ক্যান্ডেল তাতে লো ছিল 133 টাকা 35। আজকে যদি দেখা যায় যে সে কিন্তু 141-42 টাকার কাছাকাছি আছে। মিনস আমি এটাকে ভেবে নিচ্ছি নিফটি যদি এখান থেকে আরো 1-2% নিচে যায়, আমি ভাবছি এই শেয়ারটা বটম আউট হয়ে গেছে এবং আমার মূল যে টার্গেট সেটা আপ টু রেল বাজেট পর্যন্ত ফর একটা 20-25% রিটার্নের জন্য। বাট লং টার্ম পয়েন্ট অফ ভিউ থেকেও আমি কিন্তু এই সমস্ত শেয়ার কিনছি। ক্লিয়ার? আমি ধরুন ধরুন আমি 50টা কিনলাম, আমি কিন্তু যদি 25-30% রিটার্ন পাই, আমি সেক্ষেত্রে আমার 50% হালকা করে দেবো, বাকি আমার লং টার্মের জন্য থাকবে। এটা হচ্ছে কে, আইআরএফসি। ইরকনের ক্ষেত্রে যদি দেখাই আমি, এই শেয়ার গুলোতে কিন্তু একটা অ্যাক্টিভিটি দেখা গেলেও যেতে পারে।
ইরকনে যদি দেখেন, ইরকন দেখুন, ইরকন কিন্তু আজকে মাইল্ড লো করেছে। মাইল্ড লো বলতে যেমন দেখাচ্ছি ওয়ান ডে ক্যান্ডেলে দেখুন, আজকের যে লো সেটা কিন্তু এর আগের দিনের লো চেয়েও, এই লো যেটা হচ্ছে এটা কবেকার, 18ই নভেম্বর। লো কত, 183 টাকা 50। আজকের লো কত, 183 টাকা 31, অর্থাৎ মাত্র 19 পয়সা নিচে গেছিল। কিন্তু ফাইনালি যে ক্লোজিংটা দিয়েছে এই ক্লোজিং এর উপরে, ঠিক আছে। আমি যেটা মনে করছি যে এটা অলমোস্ট আমার কি বলে বটমিং আউট করে ফেলছে। ওই জন্য আমি কিন্তু ইরকনেও কিন্তু বাই করছি, এবং দুটো লজিক। আর আইআরসিটিসি, আইআরসিটিসি যথেষ্ট একটা লোভনীয় লেভেলে চলে এসছে, তাই আমি আইআরসিটিসিতেও কিন্তু কম বেশি কেনাকাটা করছি। এবং আইআরসিটিসিও যদি দেখেন, যদিও আইআরসিটিসি আমার এই ট্রেন লাইন ছিল এই জায়গাটাতে 770-80, আজকে এসেছিল 83 পর্যন্ত। সুতরাং আমি এই জোনটাকে যেটা ভাবছি এটা কিন্তু বটমিং আউট হচ্ছে। সুতরাং এরপরে কিন্তু শেয়ারের মধ্যে একটা আপমুভ আশা করার সম্ভাবনা অত্যন্ত প্রবল। প্লাস রেলওয়ে বাজেট। ফ্রেন্ডস, আমার বলা শেয়ারগুলো অনলি ফর এডুকেশন পারপাস অনলি। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন, কথা হবে পরে।